কার্লো আনচেলত্তি বলেছেন আর্জেন্টিনা দল নাকি হাই ইন্টেন্সিভ ফুটবল খেলতে পারে না। একটু দেখতে চাই, আর্জেন্টিনা দল হাই ইন্টেন্সিভ ফুটবল খেলতে পারে না এই কথাটা থেকে যদি প্রেক্ষিতে আমরা একটু চিন্তা করি, হ্যাঁ, কার্লো আনচেলত্তি একটা ব্যাপার হতে পারে যে তিনি খুব সম্ভবত একটা স্ট্র্যাটেজি মেনটেন করছেন, প্রেশার দিচ্ছেন। বিশ্বকাপের মতো মঞ্চে আমরা তেমনটা দেখতে পাই। তবে গত বিশ্বকাপে যখন আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডসের মধ্যকার খেলা হয়েছিল, সেই ম্যাচটা কিন্তু অনেক হাই ইন্টেন্সিভ একটা ফুটবল ম্যাচ ছিল এবং সেই ম্যাচটাতে আমরা দেখতে পেয়েছিলাম যে অনেকগুলো ঘটনা কিন্তু ঘটেছে, অনেকগুলো কাট কিন্তু আমরা দেখেছি, অনেক জায়গায় দেখেছি, অনেক হাই ইন্টেন্সিভ ম্যাচ হয়েছিল। ঠিক এই পর্যায়ে আমরা আমাদের আজকের দিনের অতিথি যারা আছেন তাদের সঙ্গে আমরা যুক্ত হব। তবে তার আগে মূলত আমরা আরেকটা ব্যাপারে কথা বলতে চাই, সেটা হচ্ছে ফ্রান্সের সঙ্গে আর্জেন্টিনার যে ফাইনাল ম্যাচটা ছিল সেই ম্যাচটার প্রেক্ষাপট একটু দেখতে চাই। এটাও একটা হাই ইন্টেন্সিভ ম্যাচ ছিল। এই ম্যাচটা তো বেশ হাই ইন্টেন্সিভ ফুটবল হয়েছে, বেশ হাই ইন্টেন্সিভ ফুটবল আমরা দেখতে পেয়েছিলাম। ফিফার ইতিহাসে যতগুলো হাই ইন্টেন্সিভ ফুটবল ম্যাচ হয়েছে তার মধ্যে কিন্তু নেদারল্যান্ডস এবং আর্জেন্টিনার সেই ম্যাচটা এবং ফ্রান্স এবং আর্জেন্টিনার এই ম্যাচটা, দুটো ম্যাচই কিন্তু অনেক বেশি মাত্রায় উল্লেখযোগ্য। সো হাই ইন্টেন্সিটির ফুটবল ম্যাচ আর্জেন্টিনা খেলতে পারে না সেই ব্যাপারটা যদি বলা হয়, তাহলে সেক্ষেত্রে হয়তোবা সেটা কার্লো আনচেলত্তির একটা স্ট্র্যাটেজির জায়গা হতে পারে। আনচেলত্তি স্ট্র্যাটেজি মেনটেন করে বলেছেন যে ঠিক আছে, একটা প্রেশার দিয়ে দেখি না আর্জেন্টিনার ক্ষেত্রে ব্যাপারটা কেমন দেখায়। কিন্তু আর্জেন্টিনা কিন্তু হাই ইন্টেন্সিটির ম্যাচ খেলেছে এবং সেটা গত বিশ্বকাপেই খেলেছে, যেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচটা সেটা একটা সেই রকম ম্যাচ ছিল। অনেকগুলো কার্ড হয়েছে, শেষ পর্যন্ত টাই ব্রেকারে ম্যাচ জিততে হয়েছে আর্জেন্টিনাকে। ইভেন আমরা যদি ফ্রান্সের সঙ্গে ম্যাচটা দেখি, শুরুর দিকেও কিন্তু এমন একটা অবস্থা ছিল, প্রথমার্ধে আর্জেন্টিনা 2 গোল দিয়েছিল, দ্বিতীয়ার্ধে ফ্রান্স 2 গোল দিয়েছে, এরপর সেটা টাই ব্রেকার পর্যন্ত গেছে এবং ম্যাচের অবস্থাটা আসলে সেরকমই ছিল। অর্থাৎ একটা জায়গা কিন্তু আমরা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে আর্জেন্টিনা হাই ইন্টেন্সিটির ম্যাচ খেলতে অভ্যস্ত, আর্জেন্টিনা হাই ইন্টেন্সিটির ম্যাচ খেলেছে, সেই ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা গেছে। আমাদের সহকর্মী মুজদেবিন তারেক, তার সঙ্গে আমরা যুক্ত হব এবং এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই। ব্রাজিল আর্জেন্টিনার দ্বৈরথের জায়গা, ব্রাজিল আজকে ম্যাচ জিতেছে, সেই ব্যাপারটা নিয়ে সব কিছু মিলে সামগ্রিকভাবে তিনি আসলে কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সেই ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো। তারেক, কার্লো আনচেলত্তি নাকি এমন কথা বলেছেন যে আর্জেন্টিনা হাই ইন্টেন্সিটির ম্যাচ খেলতে পারে না। আমরা একটু আগে দেখাচ্ছিলাম যে আর্জেন্টিনা গত বিশ্বকাপে কিন্তু নেদারল্যান্ডসের সঙ্গে হাই ইন্টেন্সিটির ম্যাচ খেলেছে, ফ্রান্সের সঙ্গে হাই ইন্টেন্সিটির ম্যাচ খেলেছে। এটা কি এক ধরনের কথার লড়াই কিনা, কিংবা এটা কি এক ধরনের স্ট্র্যাটেজিক্যাল জায়গা কিনা, মানে কার্লো আনচেলত্তির একটা স্টাইল কিনা যে আলটিমেটলি আগে একটা আর্জেন্টিনাকে প্রেশার দিয়ে দিচ্ছেন? নিঃসন্দেহে ইসলামী ফুটবল তো শুধু মাঠে লড়াই না, এটা মনস্তাত্ত্বিক লড়াই এবং এখানে প্রতিপক্ষ বা যেহেতু ব্রাজিল এবং আর্জেন্টিনা চিরপ্রতিদ্বন্দ্বী এবং কার্লো আনচেলত্তি তিনি নিজে একটা প্রেসারে আছেন। আমার মনে হয় যে তিনি নিজেকে রিলিফ করার জন্য বা স্কালোনিকে একটু চাপে ফেলার জন্য হয়তো এমনটা বলে থাকতে পারে, কিন্তু যেটি তিনি বলেছেন তার পক্ষে কিন্তু খুব বেশি যুক্তি নেই। কারণ এই আর্জেন্টিনাকে নিয়ে আপনি দেখাচ্ছিলেন পরিসংখ্যান, আমি দেখছিলাম, সেটি হচ্ছে যে গত বিশ্বকাপে তারা যেভাবে ট্রফিটা নিয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে, যে ম্যাচটা তারা খেলেছে হাই ইন্টেন্সিভ ফুটবল বলেন বা ফ্রান্সের বিপক্ষে, ম্যাচ তো স্মরণকালে যদি হিসেব করা যায় কয়েকটা ম্যাচের মধ্যে একটা হবে এবং সেই জায়গায় নার্ভ ধরে রাখা এবং এগিয়ে গিয়ে সমতায় থেকে আবার এগিয়ে যাওয়া, এইগুলো আর্জেন্টিনা শুধু যে বলবো যে গত কাতার বিশ্বকাপে করেছে তা না, তারা কিন্তু দেখেন এই তাদের এই সাফল্যের যাত্রাটা একটা লম্বা সময় কিন্তু তারা মেনটেন করছে। আপনি একদম ফিনালিসিমা বলেন, কোপা 2টা শিরোপা বলেন, এবং আর্জেন্টিনা কাতার বিশ্বকাপ তো পুরো টুর্নামেন্টটাই তারা অসাধারণ খেলেছে এবং এবারের বিশ্বকাপের শুরুটাও একদম সেখান থেকেই তারা করেছে। আমার মনে হয় যে মেসির আর্জেন্টিনার এই দলটা, বিশেষ করে তাদের যে মিডফিল্ড, আপনি ওইদিন আপনার একটা প্রতিবেদন দেখছিলাম যে এবারে বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী মিডফিল্ড কিনা, সেটি একেবারে অস্বীকার করার কোনো সুযোগ নেই। যদি বলেন ডি পল, ম্যাকালিস্টার এবং ফার্নান্দেজ, তারা যেভাবে সেতু বন্ধনের কাজটা করেন ডিফেন্সের সাথে, এবং মেসিকে আপনি মেসির যে গোলটা ডি পল যেভাবে তৈরি করতে, সবকিছু মিলে আমি আনচেলত্তির এই কথার সাথে একেবারেই একমত নই। সামি।